নমস্কার। কবিতা পাঠের সময় এখন। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা আজকে অল্প কয়েকটি কবিতা পড়ব। যদিও যে পত্রিকা থেকে কবিতা পড়ব সেটি একটি কবিতার মহাসমুদ্র বলা যেতে পারে। অসংখ্য কবিতা এখানে আছে, বিভিন্ন দিকের, বিভিন্ন ভাবনার, বিভিন্ন ভাষার, বিভিন্ন দৃষ্টিভঙ্গির, বিভিন্ন সময়ের প্রতিনিধিত্বকারী সুরও এসব বিভিন্ন কবিতার মধ্যে রয়েছে। তাই এটাকে একটা কবিতার মহাসমুদ্র বললে অত্যুক্তি হবে না। অন্তত আমার যা সীমিত জানাশোনার পরিধি, সেই পরিধির ভেতর থেকে। বিস্তৃত বৃহত্তর জগতের সঙ্গে তো আমার কোনো যোগাযোগ নেই। আমি খুব ছোট একটা জায়গার মধ্যে অবস্থান করি, ছোট একটা ভাবনা, চিন্তা, দৃষ্টিভঙ্গি, এসবের মধ্যেই আমি আছি। এর থেকে আমার উত্তরণ হয়নি এখনো পর্যন্ত। হওয়ার সম্ভাবনা আছে কিনা নিশ্চিত করে বলা যায় না। তো যাই হোক, এসব বাজে কথা বাদ দিয়ে আমরা আজকে পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে কবিতা আশ্রম পত্রিকার 1432 শারদীয়, অর্থাৎ এবছরের শারদীয় এই সংখ্যাটি আমরা হাতে নিয়েছি। আগে আমি এবছরের পত্রিকাটির যে পরিচিতি, আমার এই পরিচিতি দেবার কোনো অপেক্ষা রাখে না, কারণ ইতোমধ্যেই বাংলার ভাষার, সেটা এ বাংলা হোক ও বাংলা হোক এবং অন্য অন্য ত্রিপুরা, আসাম, অন্য অন্য জায়গায় বা প্রবাসে যে সমস্ত বাঙালিরা আছেন, প্রতিনিধিত্বকারী বাঙালি কবিরা আছেন, এমনকি প্রান্তিক জায়গার কবিরাও যারা আছেন, তাদের হাতে, অনেকের হাতেই কবিতা আশ্রম পৌঁছে গেছে। সেটা আমরা মুখপুস্তিকার মাধ্যমে সেটা আমরা জানতে পেরেছি। তথাপি আমি আমার এই ভিডিওতে এবারের যে কবিতা আশ্রম শারদীয় সংখ্যার, তার একটা সংক্ষিপ্ত পরিচয় রাখতে চাইব। আবহমান বাংলা ভাষা কবিতা আশ্রম, শরৎ 1432। কি কি বিষয়ের উপর এখানে লেখালেখি আছে সেটা বলি। সম্প্রতি কবি রাহুল পুরকায়স্থর প্রয়াণ হয়েছে, তো তাঁকে স্মরণ করে কয়েকটি লেখা আছে, কবিতা এবং গদ্য আছে। বিদিশা সরকার এবং নীলাদ্রি বিশ্বাস, এদের দুজনের ওপরেও স্মরণ। আর রয়েছে প্রচুর পরিমাণে কবিতা, কয়েকটি পর্বে বিভক্ত অসংখ্য কবিতা আছে। প্রবন্ধ, সমরেশ বসু এবং শতবর্ষে সুকান্ত, দুজনই শতবর্ষে সমরেশ বসু, শতবর্ষে সুকান্ত, এদের উপর দুটি গদ্য আছে। আরও প্রবন্ধ আছে বিভিন্ন বিষয়ের উপরে। আর আছে ছোট গল্প, অসংখ্য ছোট গল্প, বেশ কয়েকটি ছোট গল্প রয়েছে। আরও কিছু প্রবন্ধ আছে প্রকৃতি এবং পরিবেশের উপরে। অনুবাদ কবিতা আছে, দুটি উপন্যাস আছে, অমিত কুমার বিশ্বাস এবং অমিত সাহা। অমিত কুমার বিশ্বাস এবং অমিত সাহা, এই দুজনের লেখা দুটি উপন্যাস আছে। অমিত কুমার বিশ্বাসের উপন্যাসটি বিল্বমঙ্গল এবং অমিত সাহার উপন্যাসটি অবচেতনপুর। সুকান্ত শর্মার লিখিত একটি নাটক আছে, মনোমালতী। মুক্ত গদ্য আছে 4টি। বই উৎসব, অর্থাৎ বিভিন্ন বইয়ের উপর আলোচনা, সমালোচনা, পাঠ প্রতিক্রিয়া, এসব আছে। ছোটদের পরিবেশ, ভালোবাসার কাহিনী, এর উপরে বিভাস রায়চৌধুরীর একটি লেখা আছে। পথের কবিতা বলে একটি পর্ব আছে, এখানেও
জিনিসটা কি আমার জানা হয়নি, পড়া হয়নি, কিন্তু পথের কবিতা, কাশ্মীর, টুকাই, আইসবিল, এগুলি বোধহয় কোনো স্থান, সেই স্থানের উপর পথের কথা বলছেন যেহেতু, তাই জয়দীপ রায়ের কোনো মানসিক কাব্যিক প্রতিক্রিয়া আছে বলে আমার ধারণা। এই হলো এই পত্রিকাটিতে যে সম্ভার আছে, সেই সম্ভারের একটা সংক্ষিপ্ত পরিচয় দিয়ে রাখলাম। আপনারা জানেন যে কবিতা আশ্রমের সঙ্গে বাংলার আপামর প্রায় অধিকাংশ কবি এর সঙ্গে প্রত্যক্ষভাবে এবং অপ্রত্যক্ষভাবে যুক্ত আছেন। এটির সঙ্গে বিভাস রায় চৌধুরীর ভালোবাসার হাত রয়েছে এর উপরে। আছেন প্রধান সম্পাদক রণবীর দত্ত এবং অন্যান্যরা অনেকেই রয়েছেন। প্রচ্ছদটি, যেটি প্রচ্ছদ, একটি দৃষ্টি শোভন সুন্দর প্রচ্ছদ আছে, সেই প্রচ্ছদটি ফটোগ্রাফি থেকে করা। ফটোগ্রাফার তুহিন মণ্ডলের প্রচ্ছদ আপনারা দেখতে পেয়েছেন। আপনারা জানেন, যারা এই পত্রপত্রিকা বা কবিতার জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রত্যেকেরই এটা জানা হয়ে গেছে বা দেখা হয়ে গেছে। যাই হোক, আমরা এই রাহুল পুরকায়স্থের উপর যে স্মৃতিমূলক যে লেখাগুলি আছে তার মধ্যে আমি একটি লেখা এখানে পড়ব, এবং সেটি ছোট একটি গদ্য, দেবজ্যোতি মিশ্রের লেখা, রাহুল আস্ত একজন মানুষ ছিল। এই ছোট্ট লেখাটি আমি প্রথমে পড়ব, তারপর আমি কয়েকটি কবিতা পড়ব। রাহুল পুরকায়স্থ আর একবার হবেন না। মানুষ কখনো কখনো জন্মায় একবার, কিন্তু তার ছায়া জন্মায় বহুবার। রাহুল ছিল তেমনই, একটি শরীর, একটি মুখ আর হাজারো ছায়া। আমি রাহুলের এক অনুগত ফ্যান ছিলাম। তাকে কবি বললে কম বলা হয়, কারণ সে ছিল কবিতার অক্ষরেরও ওপারে। কবি হিসাবেই উজ্জ্বল, তুলনাহীন, একটি ঝড়ের মতো, যাকে কেবল যারা প্রকৃত কবি তারাই বোঝার ক্ষমতা রাখে। বাংলার নাট্যকার, কবি, থিয়েটারের মানুষ যারা জানে শিল্পের স্বাদ, তারা এক বাক্যে বলবে যে রাহুলের উদ্ভাবনী শক্তি এবং অনুষ্ঠান প্রযোজনার হাত ছিল অনবদ্য। হাবিজাবি বেনিয়া চ্যানেলের অশান্ত কোলাহলের মধ্যে সে বানিয়েছিল এমন অনুষ্ঠান যেখানে আলো ছিল, গভীর শ্রদ্ধা ছিল, যেগুলো দূরদর্শনের পুরনো গরিমাকেও লজ্জায় ফেলে দেয়। রাহুল চলে গেছে, শরীরের সমস্ত দায় চুকিয়ে দিয়ে গেছে। মৃত্যু তাকে ছেড়ে দিয়েছে মুক্তির মতো, কিন্তু আমরা ছাড়া পাইনি। আমরা যারা বেঁচে আছি, কষ্টটা আমাদের বুকের ভিতর জমে আছে, কারণ রাহুল আস্ত একজন মানুষ ছিল। ভান ছিল না, ভনিতা ছিল না, অপার দয়া ছিল শরীরে, ছিল উদার হৃদয়। এমন মানুষকে না মিস করা যায়? কারো শত্রু ছিল না, তার অজাত শত্রু। যেমন ভালোবাসা ছিল তার একমাত্র পরিচয়। লাভ ইউ ফর এভার ডিয়ারেস্ট রাহুল। তুমি তো আর শুনলে না, তোমার মতো করে আর কেউ বলবে না। চলো, ফাটিয়ে কাজ করতে হবে। ভালো করে কাটাতে পারিনি দিনগুলো, বুঝলে? আফসোসটা রয়ে গেল, কিন্তু তোমার কবিতা বেঁচে থাকবে বরফে ঢাকা কোনো শীতের দিনে, ধুলো জমা পুরনো পাণ্ডুলিপির ভাঁজে। আর আমাদের মতো কয়েকজন মানুষ যারা তোমার ছায়ার সঙ্গে একসময় হেঁটেছে, তারা তোমাকে সারা জীবন মনে রাখবে। দেবজ্যোতি মিশ্রের এই ব্যক্তিগত যে স্মরণ গদ্যটি
আমি পড়লাম, এটার মধ্য দিয়ে আমিও কবি রাহুল পুরকায়স্থকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আসব এরপর কয়েকটি কবিতা পাঠে। পত্রিকা থেকে কবিতা পাঠ, এই পর্বে রয়েছি আমরা। সদ্য প্রয়াত দুই কবির কবিতা পাঠ করব এখন। প্রথমে বিদিশা সরকার। বিদিশা সরকারের দুটি কবিতা। আমাকে শুনবে বলে, প্রথম কবিতা। আমাকে শুনবে বলে। আমাকে শুনবে বলে কেউ কেউ হলমার্ক প্রত্যয় শোনায়। সেলফিতে সহজ হয় বাথরুম আয়নার নিজস্ব বয়ান। দূরে কোনো আগুন সংবাদ শুনে দমকল 1/4 নেভাতে পারে না। পাগলা ঘণ্টি বাজে ঘরে। ঘর বলতে অস্বীকৃতি। মাইনাস হতে হতে জনশূন্য শ্মশান সংসার। ত্রাণ ছুঁড়ে দিলে সহবত লুফে নেয় জরিমানা। মানব সভ্যতা। আমি আরো ফুল্ল হই, আরো কুসুমিত। কারো সঙ্গে দেখা হলে বেশ লাগে, কারো সঙ্গে কয়েক কদম প্যানোরামা। ভিডিও ফুটেজ থেকে ঘটনার দূরত্ব মেপে নিলে অবসর কথা বলে অবসর বুঝে। বানানো খবর আর খবর বানানো নিয়ে কিছু কারিগর অনিচ্ছুক শব্দগুলো প্রকাশ্যে সাজায়, বাকি অংশ পাঁচের পাতায়। বিদিশা সরকারের পরের কবিতাটি ঐচ্ছিক। এখন তো সব ইচ্ছা, সব লেখা আকাশ তোমাকে। বৃষ্টি এসে মুছে দিয়ে যাবে। তোমার মসৃণ নীলে পাল তুলে ভেসে যাচ্ছে মেহেক রুবাই। সবই তো আয়াস আর আভাসের বাতুলতা ভেবে কেউ দরজা বন্ধ করলো, খুলে দিল জানালা বা কেউ। ঘট মনে সব রক্ত ডোনেশনে গেছে। নেমে যাচ্ছে প্ল্যাটিলেট সিঁড়ি দিয়ে, ওকে যেতে দাও। লোয়ার বাজেট আর সস্তা ঘরে সমাগম কম। নিশ্চিন্তে ঘুমানো যায় লবণ হৃদয়। পরের কবিতাটি নীলাদ্রি বিশ্বাসের প্রিয়তমা। মনের মধ্যে ছিলে তুমি, তাই স্বপ্ন ছিল মধুর। আজ সুখ সব হয়ে গেছে ম্লান, তুমি চলে গেছো দূর। তোমার দুচোখ ছায়া ছায়া পথ কাছ থেকে টানে আগে। মিল খুঁজে খুঁজে সামনেই চলে বুক ভরা অনুরাগে। থর থর সুখ কাঁপে দিনভর গোলাপের দিটি পাথে। অলস গধূলি নদী তীর জুড়ে নামে সুখ মদিরাতে। ঝর্ণা গলিত ললিত চরণে তুমি যাও প্রিয়তনু। এই দিনমান ভারী ভারী লাগে দুঃখে বাজে মনোবেনু। নদী বনরেখা পার হয়ে পথ ঠিকানা মিলেছে তার। প্রিয়া বাসভূমি দূরপদ ভ্রমি পার হয়ে পারাপার। মেঘ ও বিজুড়ি জড়ানো সে পথে ছড়ানো বনের ফুল। ঝড়ো ঝড়ো রাতি নিভে যায় বাতি ঢেউ ভাঙে নদীকুল। তারার আকাশে যেটুকু আলোক পথ চলা হলো দায়। আগে টানে শুধু প্রেমপুত হাওয়া, টানে নীল ভ্রমরায়। গোধূলির আলো সন্ধ্যা ঢেকেছে গভীর নিশীথ গভীর হলো। বিরহী দু চোখে জমে ওঠে জল টলমল ছলো ছলো। মরুভূর তাপে দেহ জড় প্রাণবায়ু নিভে আসে। তবু জানি রাত হয়তো বৃথায় প্রিয়তমা অভিলাষে। প্রিয়াসে আমার বহু দূর গেছে নদী বন গিরি পারে। আমি আছি পড়ে অশ্রু তুমি রে শুধু চাই দেখিবারে। তাহলে সদ্য প্রয়াত দুইজন কবির কবিতা পাঠ করলাম। এর মধ্য দিয়ে এদের দুজনকেও আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করলাম। সদ্য প্রকাশিত শারদ সংখ্যা
কবিতা আশ্রমের শারদ সংখ্যা অনেকেরই হাতে হাতে পৌঁছে গেছে, অনেকে এখনও অপেক্ষায় আছেন। তাই এখান থেকে অনেকটা পরিমাণ পাঠ করে ভিডিওতে ধরা নৈতিকভাবে উচিত নয় এবং বাস্তবে সেটা সম্ভবও নয়। হয়তো বাস্তবে আমি অনেকগুলো ভিডিও করে এটা ধরতে পারি, কিন্তু সেটা পরবর্তীকালে পরে হবে। এখন আপাতত এই পত্রিকার প্রাপ্তিস্বরূপটুকু স্বীকার করে আমি এই কাজটুকু করছি। 3 জন কবিকে স্মরণ করার পর আমরা এখন একটি করে কয়েকজনের কবিতা পড়ব, পরপর পড়ে যাব, কোনো বাছাবাছির কোনো গল্প নেই। প্রথম কবিতাটি অভিনন্দন মাইতি, পদ্মপুকুর। বাম দিকে এক পদ্মপুকুর, পা ছড়িয়ে থাকে, দুটো অলিন্দ দুটো নিলয়। সোনালি স্রোত তীর আকাশের আয়নায় মুখ দেখে পুকুর। লজ্জা লজ্জা রং কাঁপছে, প্রাগৈতিহাসিক কুয়ো, গভীরে কপিকল, ঝোলানো বালতি, ঝুলে আছি। মোষের পেটের ভেতর টলটলে অন্ধকার, বুনো গন্ধ, ভয় হয়। মালকিন ছিঁড়ে দেয় দড়ি, চপল খেয়ালে। গৌরব চক্রবর্তীর কবিতা অরণ্য সম্ভব। শব্দই একাকী নয়, নৈশব্দেরও ললাট জুড়ে আঁকা আছে কত নদীপথ। কত কত অশ্রুর ভেতর দিয়ে সুর ঠেলে ঠেলে উপচে পড়ে ঘুমন্ত পাতায়। অরণ্যের স্পর্শের ভেতর জেগে ওঠে গান, জেগে ওঠে আলো আর আঁধারের ছোঁয়াছুঁয়ি খেলা। সামান্য দাঁড়িয়ে পড়ি, হাত দিয়ে ছুঁয়ে দেখি নিজের বিষাদ। গাছে গাছে জেগে থাকা ক্ষত, যেন আমারই শরীর থেকে খসে গেছে আমার অতীত। পরের কবি ধৃতি রূপা দাস। কবিতা রোমাঞ্চ হয়। নাম কাটা গেলে শেষমেশ বড় রোমাঞ্চ হয়। ফুলভার সহ পাতা নড়ে ওঠে ঝাঁকড়া কদমে। যেন মৌসুমি ভারতবর্ষ ফুটে ফুটে উঠে লিখে দিল ঠিক আমারই উঠোনে এ প্রাক বর্ষা। গরম কেটেছে, নির্ভার হাওয়া ভরিয়ে দিচ্ছে কোষগহ্বর। তাকে ভোগ করি আমূল সূর্য। রাষ্ট্র তালিকা নিয়ে নিজেই নিজের মঞ্চ মাতাক। দেখতে দেখতে গজা খাওয়া যাবে, বিড়ি ফোঁকা যাবে। যত ফুলভার তত ফুরফুরে পাতার জন্ম। লুকোনো রয়েছে কোথায় কোথায়, কে বলতে পারে? অরুণাভ রাহা রায়, অজয়নগর। 1 লাইন 2 লাইন বৃষ্টি পড়ছে। 3য় লাইনে যদি মেলে ধরি ছাতা, আদিগন্ত খুলে যাবে ময়ূরের পেখম। জানলার বাইরে না তাকালেও ধরা দেবে কেকার ধ্বনি, ধরা দেবে পুকুরের ঢেউ। মাছ ধরা বিকেলের কাছে গিয়ে বসে পড়ব ফের পুরনো পাথরের পাশে একা। অলিগলি দিয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ আমাকে থামিয়ে দেবে ট্রাফিক। রাস্তার জমা জলে 2-3 লাইন বৃষ্টির জলে ভিজিয়ে নেব, মুছে নেব। স্যান্ডেলে লেগে থাকা সারাদিনের ধুলো। অকস্মাৎ পেরিয়ে যাব ক্রসিং। দেবশ্রীদের কবিতা নৈঋতে একা। তোমার হাতের নীল মিছরির শরবত আর এই সন্ধ্যা, কুলকুল করে ওঠা পাখির বুকের ধোঁয়া। আমি কি স্বপ্ন দেখছি? এই যে নদীর ধারে আসমানি ঘাস আমাকে ডাকছে। সময়ের চেয়ে বড় অজগর কোথায় কখন আমাকে ডাকছে সেও। অশান্ত নৈঋত রাখছি দহন পরবর্তী জল। আমি কি অভিশাপ প্রিয়? এই কয়েকটি কবিতা পাঠ করে
কবিতা আশ্রম শারদীয় 1432-এর প্রাপ্তি স্বীকার করলাম। পরবর্তীকালে সারা বছর ধরে আমরা এখান থেকে গুচ্ছ গুচ্ছ কবিতা বিভিন্ন ভিডিওর মধ্যে পড়তে পারবো, এই সুযোগ দেওয়ার জন্যে কবিতা আশ্রমের সবাইকে, সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। নমস্কার।